আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। শিক্ষার্থী, আমি মোহাম্মদ মাজিদ ইসলাম, সহকারী শিক্ষক গণিত, কমলমতি হাইস্কুল কলেজ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থী, আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে উচ্চতর গণিত, নবম দশম শ্রেণী। তো আজকে আমার পাঠ, আমি যে বিষয়ে কথা বলবো, আলোচনা করবো, সেটি হচ্ছে ত্রিকোণমিতি কি, চতুর্ভাগ বা কোয়াড্রেন্ট, ধনাত্মক ও ঋণাত্মক কোণ এবং চতুর্ভাগে ধনাত্মক ও ঋণাত্মক কোণের অবস্থান নির্ণয়। তো প্রিয় শিক্ষার্থী, ত্রিকোণমিতি শব্দটি গ্রিক শব্দ ট্রাইগোনোমেট্রি থেকে উৎপত্তি লাভ করেছে। তো আমরা যদি এই শব্দটাকে ভেঙে লিখি একটু, তাহলে এখানে আছে ট্রাইগন, ট্রাইগন যার অর্থ হলো ত্রিকোণ, ত্রিকোণ, এবং মেট্রি, এই মেট্রি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। শিক্ষার্থী, ত্রিকোণ বলতে আমরা তিনটি কোণকে বুঝি, আর পরিমাপ হচ্ছে এই তিনটি কোণের পরিমাণ নির্ণয় করাকে বুঝি। তো এখান থেকে মূলত ত্রিকোণমিতির উৎপত্তি, শব্দটির উৎপত্তি। শিক্ষার্থী, মিশর এবং বেবিলনের বিভিন্ন গণিতবিদ, বিভিন্ন ব্যক্তি, তারা নদী এক প্রান্তে দাঁড়িয়ে থেকে নদীর প্রস্থ নির্ণয় করা শিখেছিল তারা। আবার তারা অনেক বড় একটি বৃক্ষে, অনেক বড় একটি এই গাছের ছায়ার সাহায্যে তারা গাছের সঠিক উচ্চতা নির্ণয় করতে শিখেছিল। এই যে গাছের ছায়া এখানে আছে, ছায়া নির্ণয় করতে শিখেছিল। মূলত এই আলোচনাগুলো থেকে ত্রিকোণমিতির উৎপত্তি। এখন গণিতের মধ্যে ত্রিকোণমিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমরা আজকে এই ত্রিকোণমিতির প্রাথমিক কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। শিক্ষার্থী, উচ্চতর গণিতে আমাদের অঙ্ক করতে হলে চতুর্ভাগ সম্পর্কে জানতে হবে। তো আমরা এখন চতুর্ভাগ সম্পর্কে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, চতুর্ভাগ কি সেই সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি কাগজের সমতলে বা বোর্ডের সমতলে পরস্পর লম্ব দুটি রেখা x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ দুটি রেখা আমরা পরস্পর লম্ব অঙ্কন করি, যারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে, মানে ও বিন্দুতে চারটি সমকোণ উৎপন্ন হয়। এটি হচ্ছে একটি সমকোণ, এটিও একটি সমকোণ উৎপন্ন হয়। শিক্ষার্থী, এটিও সমকোণ উৎপন্ন হয়, এখানে একটি সমকোণ উৎপন্ন হয়। তো প্রিয় শিক্ষার্থী, এক্স ও ওয়াই যে সমকোণ আমরা পাইছি, এটাকে আমাদের বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ। ওয়াই ও এক্স ড্যাশ এই অংশকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ বা সেকেন্ড কোয়াড্রেন্ট। এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ এটা বলা হয় তৃতীয় চতুর্ভাগ বা থার্ড কোয়াড্রেন্ট। এক্স ও ওয়াই ড্যাশ এটা বলা হয় চতুর্থ চতুর্ভাগ বা ফোর্থ কোয়াড্রেন্ট। শিক্ষার্থী, তো এই অংশটার মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এখানেও আছে 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি। প্রত্যেকটি চতুর্ভাগ 90 ডিগ্রি করে বিস্তৃতি। শিক্ষার্থী, এই ও এক্স রেখাকে বলা হয় এক্স অক্ষের ধনাত্মক দিক। এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ত্রিকোণমিতির কোণগুলোর যাত্রা শুরু হয়। শিক্ষার্থী, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার বিপরীত দিকে মূলত ত্রিকোণমিতির কোণগুলো ঘুরে। যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোণকে হিসাব করি, তার ত্রিকোণমিতির কোণগুলো ধনাত্মক হয়। আর যদি ঘড়ির কাঁটার দিকে আমরা বিবেচনা করি, তার ত্রিকোণমিতির কোণগুলো ঋণাত্মক হয়। শিক্ষার্থী, আমাদের এই ও এক্স যে রেখাটি আছে, ও এক্স রেখা থেকে ও ওয়াই রেখা এর মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। শিক্ষার্থী, 90 ডিগ্রি বা π/2 যাকে বলা হয় এক সমকোণ। তো শিক্ষার্থী, আমরা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কোণ করে আমরা সমদিকে অগ্রসর হই, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাই, তাহলে আমরা ওয়াই অক্ষের ধনাত্মক দিকে পৌঁছি।
আবার যদি ওয়াই অক্ষে ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কোণ করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা অগ্রসর হই, তাহলে আমরা এই মাইনাস এক্স অক্ষ বরাবর পৌঁছে যাই। আবার যদি মাইনাস এক্স অক্ষ থেকে শুরু করে 90 ডিগ্রি কোণে আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলি, তাহলে আমরা ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর পৌঁছে যাই। আর যদি আমরা এই ঋণাত্মক ওয়াই অক্ষ থেকে আবার 90 ডিগ্রি কোণ করে ঘড়ির বিপরীত দিকে চলি, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলি, তাহলে আমরা আবার এক্স অক্ষ বরাবর পৌঁছে যাই। যে শিক্ষার্থী এভাবে চলতে চলতে যদি আমরা 360 ডিগ্রি কোণ উৎপন্ন করি বা অতিক্রম করি, তাহলে আমাদের কি হয় তোমরা খেয়াল করো। 360 ডিগ্রি কোণ যদি আমরা অতিক্রম করি, পথ অতিক্রম করি, তাহলে এক্স অক্ষ থেকে শুরু করে আবার ক্রমান্বয়ে আমরা এক্স অক্ষে ফিরে আসি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা হায়ার ম্যাথ নিয়েছো তোমরা নিশ্চয়ই সায়েন্সের স্টুডেন্ট, তোমরা জানো যে আমরা সরল এবং দ্রুতি সম্পর্কে আলোচনা করেছিলাম। সরলের মধ্যে একটি সংজ্ঞা ছিল এরকম: বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরাসরি দূরত্বকে সরল বলা হয়। প্রিয় শিক্ষার্থী, কোনো একটি বস্তু কণা যদি বৃত্তাকার মধ্যে ঘূর্ণনশীল হয়, বস্তু কণাতে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ পথ বৃত্তাকার পথে পরিভ্রমণ করে, আবার যদি পূর্ব বিন্দুতে আগের বিন্দুতে ফিরে আসে, তাহলে বস্তুটি সরল শূন্য। তো এখানে প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এক্স অক্ষে ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোনো একটি বাহুকে ঘোরাতে থাকি, ঘুরিয়ে নিলে আবার যদি আমরা এক্স অক্ষে ধনাত্মক দিকে নিয়ে আসি, তাহলে এখানে এই কাঁটা কর্তৃক যেই পথ অতিক্রম করছে সেটা হবে আমাদের 0 ডিগ্রি সমান। শিক্ষার্থী, যদি আমরা এটাকে একটা কাঁটা কল্পনা করি, একটা রেখা কল্পনা করি, এই রেখাকে আমরা কেন্দ্রের সাপেক্ষে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে এইভাবে ঘুরাই, তাহলে যখন আমাদের এই বরাবর আসবে তখন হবে 90 ডিগ্রি। যদি আমরা এই বরাবর নেই তাহলে হবে 180 ডিগ্রি। যদি আমরা এই বরাবর নিয়ে আসি ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর, তাহলে হবে 270 ডিগ্রি। যদি আমরা আবারও এক্স অক্ষ বরাবর নিয়ে আসি, তাহলে আমাদের মধ্যবর্তী উৎপন্ন কোণ হবে 360 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, যেহেতু 360 ডিগ্রি বরাবর রেখাটি আবার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মিলে যায়, তাহলে আমরা 360 ডিগ্রি করতে বলতে পারি 0 ডিগ্রি কোণের সমান। এর পরেও যদি আমরা অতিক্রম করাই, তাহলে আমরা সীমাটাকে প্রথম কোয়াড্রেন্টে লিখতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, আমি এই বিষয়ে তোমাদের সাথে আরো বিস্তারিত আলোচনা করবো। তো এখন দেখো যে আমাদের এখানে কোয়াড্রেন্ট আছে। আসলে আমরা যদি এক কোয়াড্রেন্ট থেকে অন্য কোয়াড্রেন্টে যাইতে চাই, তাহলে আমাদের কতটুকু পথ অতিক্রম করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই অন্তর্ভুক্ত কোণটাকে মধ্যবর্তী কোণটাকে থিটা এককে প্রকাশ করি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে থিটা এর মান 0 এর চেয়ে বেশি এবং π/2 এর চেয়ে কম। শিক্ষার্থী, আমরা এভাবে লিখতে পারি 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি। শিক্ষার্থী, এই ফার্স্ট কোয়াড্রেন্ট যা আছে, এই ফার্স্ট কোয়াড্রেন্টের অন্তর্ভুক্ত যে কোণ আছে, সেই কোণের মান অবশ্যই 0 ডিগ্রির চেয়ে বেশি হবে এবং 90 ডিগ্রির চেয়ে কম হবে, 90 ডিগ্রির চেয়ে কম হবে। শিক্ষার্থী, যদি আমরা এই দ্বিতীয় কোয়াড্রেন্টে আলোচনা করি, দ্বিতীয় কোয়াড্রেন্টে কোণের যে মান আছে সেই মানটি হবে এরকম: 90 ডিগ্রির চেয়ে বেশি হবে থিটা, কিন্তু 180 ডিগ্রির চেয়ে কম হবে। π/2 এর চেয়ে বেশি হবে কিন্তু π এর চেয়ে কম হবে। শিক্ষার্থী, আমরা ভেঙে লিখতে পারি 90 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 180 ডিগ্রি। শিক্ষার্থী, আমরা এখানে একটা উদাহরণ পেশ করি, এই জায়গায় একটা উদাহরণ পেশ করি। সেটি হচ্ছে আমাদের এরকম, আমরা লিখতে পারি 150 ডিগ্রি। শিক্ষার্থী, তোমরা দেখতেছো যে 150 ডিগ্রি 90 ডিগ্রি চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রি চেয়ে ছোট। শিক্ষার্থী, যদি আমরা এদিকে একটা উদাহরণ দিতাম, আমরা লিখতে পারতাম 60 ডিগ্রি 30 ডিগ্রি, আমরা লিখতে পারতাম কত 89 ডিগ্রি। যদি কেউ লেখে যে হাফ ডিগ্রি, শিক্ষার্থী, তবুও এটি প্রথম চতুর্ভাগে অবস্থিত। তো শিক্ষার্থী, এরপর আমরা তৃতীয় চতুর্ভাগ সম্পর্কে আলোচনা করব। তো তৃতীয় চতুর্ভাগ যদি আমরা লিখি, তৃতীয় চতুর্ভাগ আসলে হচ্ছে আমাদের ঋণাত্মক এক্স অক্ষ এবং ঋণাত্মক ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ একটি ক্ষেত্র। তো শিক্ষার্থী, এই অংশটির মান হচ্ছে
এখানে থিটা আমরা চিন্তা করি, এই থিটার মান পাই এর চেয়ে বেশি কিন্তু 3 পাই ভাগ 2 এর চেয়ে কম, অর্থাৎ 180 ডিগ্রি চেয়ে বেশি কিন্তু 270 ডিগ্রি চেয়ে কম। যদি আমরা একটা উদাহরণ দিই, এখানে আমরা অনেক উদাহরণ দিতে পারি। শিক্ষার্থী আমরা লিখতে পারি 181 ডিগ্রি, 181 ডিগ্রি, এরপর হলো 210 ডিগ্রি, শিক্ষার্থী 250 ডিগ্রি। তো এই কোণগুলো আসলে তৃতীয় চতুর্ভাগে আমাদের অবস্থিত। তো শিক্ষার্থী চতুর্থ চতুর্ভাগের বৈশিষ্ট্য বা চতুর্থ চতুর্ভাগকে আমরা কোণের মাধ্যমে যদি প্রকাশ করি সেটা আমরা কিভাবে লিখতে পারি? শিক্ষার্থী আমরা লিখতে পারি যে চতুর্থ চতুর্ভাগ যেটা আছে তার মান হচ্ছে 3 পাই ভাগ 2, তার চেয়ে থিটা বেশি হবে, আবার 2 পাই এর চেয়ে কম হবে। যদি আমরা একটু ভেঙে লিখি, আমরা লিখতে পারবো এইভাবে যে 270 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 360 ডিগ্রি। যে শিক্ষার্থী আমরা যদি উদাহরণ পেশ করি, দেখি 300 ডিগ্রি, 350 ডিগ্রি, 359 ডিগ্রি। তো শিক্ষার্থী এই কোণগুলো হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। শিক্ষার্থী তো আমি তোমাদের আইকিউ টেস্ট করার জন্য আমি তোমাদের এই এখান থেকে কিছু কোণ লিখবো এবং তোমাদের সাথে আলোচনা করবো যে আমার কোন 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 দিকে অবস্থিত। শিক্ষার্থী আমি একটু আগে আলোচনা করেছিলাম যে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টের বৈশিষ্ট্য ছিল 0 চেয়ে থিটা বড় হবে এবং 90 ডিগ্রি চেয়ে ছোট হবে, অথবা আমরা লিখেছিলাম এইভাবে 0 চেয়ে বড় হবে এবং পাই ভাগ 2 এর চেয়ে ছোট হবে। প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাইতেছো যে 75 ডিগ্রি এই কোণটি আমাদের কত চেয়ে বড়? 0 চেয়ে বড় কিন্তু 90 ডিগ্রি চেয়ে ছোট। সুতরাং এই 75 ডিগ্রি কোণটি আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত। প্রিয় শিক্ষার্থী যদি আমরা এখানে আরেকটি কোয়াড্রেন্ট অঙ্কন করি, চতুর্ভাগ আঁকি, তাহলে আমরা কি লিখবো? এই 75 ডিগ্রি কোণে কিভাবে আমরা অঙ্কন করব? আমরা এক্স অক্ষে ধনাত্মক দিক থেকে যাত্রা শুরু করব। যেহেতু আমাদের কোণটি ধনাত্মক, আমরা যাত্রা শুরু করব ঘড়ির কাঁটার বিপরীত দিকে। প্রিয় শিক্ষার্থী ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা কত ঘর আঁকাবো? আমাদের এখানে 75 ডিগ্রি আছে। তো আমরা জানি এই ধনাত্মক এক্স অক্ষ থেকে ধনাত্মক ওয়াই অক্ষের মধ্যে যে সীমাবদ্ধ ক্ষেত্র তাকে ফার্স্ট কোয়াড্রেন্ট বলা হয়। আর এই ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে আমাদের এটা এক সমকোণ উৎপন্ন করেছে, আর এক সমকোণ করেছে 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী এক সমকোণকে যদি আমরা 90 ভাগে ভাগ করি, এক সমকোণ যদি আমরা 90 ভাগে ভাগ করি, তাহলে আমরা যেই পরিমাণ পাই তাকে মূলত বলা হয় 1 ডিগ্রি। তো আমরা এখানে এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে 75 ডিগ্রি কোণ অঙ্কন করব। প্রিয় শিক্ষার্থী তোমরা একটু দেখো, যদি আমরা 75 ডিগ্রি কোণ অঙ্কন করি তাহলে আমাদের মোটামুটি মানটা এরকম হয়। এরকম একটা সরলরেখা আমরা পাবো, যে সরলরেখার মধ্যে এই জায়গায় উৎপন্ন যে কোণ আছে এই উৎপন্ন কোণ হবে 75 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী আমরা 75 ডিগ্রি রেখা পেয়েছি, যা আমাদের প্রথম চতুর্ভাগে অবস্থিত। প্রিয় শিক্ষার্থী এবার যদি আমরা আরেকটি উদাহরণ পেশ করি, আমরা লিখলাম 120 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী যেহেতু আমাদের ধনাত্মক চিহ্ন আছে কোণের মধ্যে, তাহলে কোণটি আমাদের অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকে অতিক্রম করবে এবং কত দিকে অতিক্রম করবে? প্রিয় শিক্ষার্থী এই কোণটি আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে অতিক্রম করবে 120 ডিগ্রি। তাহলে আমরা একটু আগে শিখেছিলাম দ্বিতীয় চতুর্ভাগে যেই কোণ অবস্থিত তার বৈশিষ্ট্য হলো পাই ভাগ 2 এর চেয়ে বড় হবে কিন্তু পাই এর চেয়ে ছোট হবে, অর্থাৎ 90 ডিগ্রি চেয়ে বড় হবে কিন্তু 180 ডিগ্রি চেয়ে ছোট হবে। প্রিয় শিক্ষার্থী তোমরা একটু খেয়াল করো, আমাদের যে কোণটি আছে 120 ডিগ্রি, এই কোণটি 90 ডিগ্রি চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রি চেয়ে ছোট। যেহেতু এই কোণটি 90 ডিগ্রি চেয়ে বড়, 180 চেয়ে ছোট, তোমরা বুঝতেই পারতেছো যে এই কোণটি আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত।
প্রিয় শিক্ষার্থী, যদি আমরা এখানে একটা কোণ অঙ্কন করি তাহলে আমরা লিখতে পারবো কোণটি এরকম। প্রিয় শিক্ষার্থী, দেখো তোমরা যে আমরা জানি x অক্ষের ধনাত্মক দিক থেকে y অক্ষের ধনাত্মক যে রেখা আছে, y অক্ষ ধনাত্মক যে রেখা আছে, এই রেখাটি 90 ডিগ্রি। তো এখানে যদি 90 ডিগ্রি হয়, আমরা যদি 30 ডিগ্রি অতিক্রম করি তাহলে 120 ডিগ্রি হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এইটাকে লিখতে পারি এইভাবে, আমরা এটাকে লিখতে পারি 120 ডিগ্রি এই রেখা বরাবর। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই কোণটি পেয়েছি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা আরেকটি উদাহরণ দিই, এখানে আমরা এবার লিখতে পারি 250 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এর বৈশিষ্ট্যটা দেখো, এটা আমাদের 70 ডিগ্রি চেয়ে ছোট এবং 180 চেয়ে বড়। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা বলো যে এটি কোন চতুর্ভাগে অবস্থিত হতে পারে, আমাদের এই কোণটি কোন চতুর্ভাগে অবস্থিত হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা তৃতীয় চতুর্ভাগের একটা বৈশিষ্ট্য শিখেছিলাম, সেটি হলো মানটি পাই এর চেয়ে বড় হয় কিন্তু 3 পাই ভাগ 2 চেয়ে ছোট হয়। দ্যাট মিন্স 180 চেয়ে বড়, 180 লেস দ্যান থিটা লেস দ্যান 270 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, যেহেতু তৃতীয় চতুর্ভাগে অবস্থিত কোণের মান 180 চেয়ে বেশি 270 চেয়ে কম, প্রিয় শিক্ষার্থী, আমাদের 250 ডিগ্রি এই মানটি 180 চেয়ে বেশি 270 চেয়ে কম, তাহলে আমরা অবশ্যই বলতে পারি এটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করো, এই x অক্ষের ধনাত্মক দিক থেকে x অক্ষের ঋণাত্মক দিক পর্যন্ত উৎপন্ন করেছে 180 ডিগ্রি, এখানে আছে 180 ডিগ্রি, তাহলে আমাদের এখানে আছে মোট কত 250 ডিগ্রি। আমরা এখান থেকে যাত্রা শুরু করে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এই রেখা পর্যন্ত যদি পৌঁছি তাহলে আমাদের 180 হয়। তো 180 যদি আমরা লিখি তাহলে আমাদের 250 লিখ করতে 70 ডিগ্রি প্রয়োজন। তো আমরা এখান থেকে আর 70 ডিগ্রি অতিক্রম করবো। তো 70 ডিগ্রি যদি আমরা অতিক্রম করি তাহলে আমরা যে রেখাটি পাবো সেই রেখাটি হচ্ছে আমাদের থার্ড কোয়ার্টারে অবস্থিত কোণের মান। প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে আমাদের এই তৃতীয় চতুর্ভাগে অবস্থিত কোণের মান। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এই চতুর্থ চতুর্ভাগে বৈশিষ্ট্য শিখব এবং চতুর্থ চতুর্ভাগে যে কোণটি অবস্থিত তার মান আমরা শিখব। প্রিয় শিক্ষার্থী, চতুর্থ চতুর্ভাগের যে বৈশিষ্ট্য সেটি আমরা শিখেছিলাম 3 পাই বাই 2 লেস দ্যান থিটা লেস দ্যান 2 পাই। দ্যাট মিন্স আমরা লিখতে পারি 270 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 360 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, আমি যদি একটি কোণ লিখি এভাবে যে 320 ডিগ্রি, প্রিয় শিক্ষার্থী, এই মানটি আমাদের 270 চেয়ে বেশি কিন্তু 360 চেয়ে কম। প্রিয় শিক্ষার্থী, যেহেতু 270 চেয়ে বেশি 360 চেয়ে কম, নিশ্চয়ই এই মানটি আমাদের চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে আমাদের এই y অক্ষের যে ঋণাত্মক রেখা আছে, y অক্ষের ঋণাত্মক দিক বরাবর যে রেখাটি আছে, এই রেখাটি 270 ডিগ্রি, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 3 পাই ভাগ 2। তাহলে আমরা যদি x অক্ষের ধনাত্মক দিক থেকে যাত্রা শুরু করি করে y অক্ষের ঋণাত্মক দিক পর্যন্ত চলে আসি, তাহলে আমাদের এখানে উৎপন্ন কোণ হলো 270 ডিগ্রি। আমরা লিখেছি কত 320, তারপরে আরো 50 ডিগ্রি আছে। যদি আমরা এরপরে আরো 50 ডিগ্রি অতিক্রম করি তাহলে আমাদের যেই রেখাটি পাবো আমরা এখানে সেটি হচ্ছে আমাদের মূলত 320 ডিগ্রির রেখা। আমরা এখানে আরেকটা রেখা পাবো, এই রেখাকে আমরা বলতে পারবো যে এই রেখাটি এই চতুর্ভাগের মধ্যে কোণ উৎপন্ন করেছে 320 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমার ধনাত্মক দিকের কোণের আলোচনা। তো এখন আমরা ঋণাত্মক দিকের কোণের আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু আগে যে কোণগুলো শিখেছিলাম সেগুলো সবগুলো ধনাত্মক কোণ। এখন আমরা যে কোণগুলো শিখবো সেগুলো হচ্ছে আমাদের ঋণাত্মক কোণ। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের আলোচনা শুরুতে বলেছিলাম যে
ত্রিকোণমিতির কোণগুলো যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে যেই কোণ উৎপন্ন হয় সেই কোণ হচ্ছে ঋণাত্মক কোণ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যেই কোণ উৎপন্ন হয় সেগুলো হচ্ছে ধনাত্মক কোণ। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করো, আমি প্রথমে লিখেছি -20°। তো প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমাদের এই কোণটি ঋণাত্মক কোণ, তাহলে আমরা অবশ্যই কোণটাকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো। ঘড়ির কাঁটার দিকে কতটুকু ঘোরাবো? 20°। তাহলে আমরা যদি এখান থেকে এই অংশটা ঘুরাই দেই, অর্থাৎ এই অংশটা আমরা ঘুরাই দেই, তাহলে আমরা এখানে যে কোণ উৎপন্ন হয় আমাদের এই কোণটি হচ্ছে -20°। তাহলে আমরা যদি এই বিন্দু ও বিন্দু ধরি, এটাকে এ রেখা বলি, আর আমাদের শিক্ষার্থী এটা যদি আমরা এক্স মনে করি, তাহলে এক্স ও এ যদি লিখি কোণ এক্স ও এ ইকুয়াল -20°। শিক্ষার্থী, যদি আমি এই অংশটাকে বি রেখা মনে করি, আমাদের এখানে দেওয়া আছে -80°। মাইনাস দেওয়ার কারণে অবশ্যই কোণটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। কতটুকু ঘুরে আসবে? 80° ঘুরে আসবে। এটা আমাদের 80° ঘুরে এসেছে। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লিখতে পারি কোণ বি ও এক্স, বি ও এক্স, অথবা কোণ এক্স ও বি ইকুয়াল -80°। প্রিয় শিক্ষার্থী, এরপরে অংশ আমাদের দেওয়া আছে এখানে -120°। মাইনাস থাকার অর্থ হলো ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। কতটুকু ঘুরবে? 120°। তো প্রিয় শিক্ষার্থী, এই 120°, তোমরা জানো যে এক্স অক্ষ আর হচ্ছে ওয়াই অক্ষ এর মধ্যবর্তী যে কোণ আছে এই কোণটা আছে 90°। তাহলে আমাদের যদি 120° আছে, 90° এবং এই দিকে যদি আমরা 30° আমরা অতিক্রম করাই, তাহলে আমাদের যে কোণ উৎপন্ন হবে সেটি হবে আমাদের 120°। প্রিয় শিক্ষার্থী, তো এটা হচ্ছে এদিকে 30°, এদিকে আছে 90°। তো আমাদের আমরা বলা -120°। তো আমরা যদি এই রেখাকে সি ধরি, তাহলে আমরা লিখতে পারি কোণ সি ও এক্স, অথবা কোণ এক্স ও সি ইকুয়াল -120°। এটি আমাদের কোণ চতুর্ভাগে অবস্থিত। এই কোণটি আমাদের তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। আমাদের এই কোণ দুটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। শিক্ষার্থী, এরপর আমাদের তো আছে -210°। তো এই কোণটি আমাদের কোথায় অবস্থিত হবে? আমরা জানি যে এক্স অক্ষ ধনাত্মক দিক আর এক্স অক্ষ ঋণাত্মক দিক এর মধ্যবর্তী যে কোণ, এই কোণটি আমাদের মূলত 180° কোণ, 180। তো যদি আমরা এরপর আরো 30° যোগ করি, অতিক্রম করি, তাহলে আমরা যেই কোণটা পাবো এখানে উৎপন্ন কোণ, সেটি হবে আমাদের 210°। তো প্রিয় শিক্ষার্থী, আসলে এখানে অনেকগুলো রেখা, তোমাদের বুঝতে কষ্ট হয়, তো আমি সিঙ্গেল রেখা দিয়ে তোমাদের বুঝাই দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রিয় শিক্ষার্থী, দেখো, যদি আমরা সিঙ্গেল রেখায় ব্যবহার করি, তো আমাদের এখানে এখান থেকে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে এইগুলো যে কোণ আছে, এইগুলো কোণ আছে, সেটি মূলত 180°। আর এদিকে যদি 30° কোণ উৎপন্ন করি, তাহলে আমাদের পাইতেছি আমরা -210°। তো শিক্ষার্থী, যদি আমি এটাকে এক্স অক্ষ মনে করি, এক্স বিন্দু, এটা যদি আমি ডি বিন্দু মনে করি, তাহলে আমরা লিখতে পারি কোণ এক্স ও ডি সমান হচ্ছে -210°। তো শিক্ষার্থী, আমাদের এই কোণটা অবশ্যই প্রবৃদ্ধ কোণ। তো এরপরে আমরা আরো দুইটি কোণ লিখেছি। এটি হচ্ছে আমাদের -290° কোণ। শিক্ষার্থী, তোমরা দেখো, -290° কোণ যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা লিখতে পারি যেহেতু মাইনাস দেওয়া আছে আমাদের, অবশ্যই ঘড়ির কাঁটার দিকে আমাদের ঘুরে যাবে। এখান থেকে এই পর্যন্ত যে কোণ, এই কোণটাকে বলা হয় 270°। যেহেতু 3 সমকোণ, 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ, 270°। আর আমাদের 290°, তাহলে আমরা এইদিকে এই কোণটাকে আরো 20° ঘুরে দেবো, তাহলে আমরা যে কোণ পাবো সেটি হচ্ছে আমাদের -290°। তো শিক্ষার্থী, এরপরে আমাদের আছে -360°।
তাহলে কি হবে, আমরা এক্স অক্ষ ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে আবার যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মিলাই দিই, তাহলে এখানে যেই কোণ উৎপন্ন হবে তাকে বলা হয় -360°। প্রিয় শিক্ষার্থী, তো আমরা এই পর্যন্ত কোণের ধনাত্মক দিক এবং ঋণাত্মক দিক আর কোণের অবস্থান আমরা নির্ণয় করেছি। তো প্রিয় শিক্ষার্থী, যদি আমাদের কোনো কোণের পরিমাণ 360° চেয়ে বেশি হয়, তাহলে তার অবস্থান কোথায় হবে, আমরা কিভাবে নির্ণয় করতে পারবো, আমি এই বিষয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা মনোযোগী হও, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু আগে ধনাত্মক এবং ঋণাত্মক যে কোণগুলোর অবস্থান নির্ণয় করেছিলাম কোয়াড্রেন্টের মধ্যে, তার লিমিট ছিল 360°। আমরা এবার যে কোণগুলো মান নির্ণয় করবো সেগুলো আসলে 360° চেয়ে বেশি যদি কোনো কোণ হয়। শিক্ষার্থী, তার আগে আমি তোমাদের এখানে এই বিষয়গুলো একটু পরিচয় করে দিতে চাই। দেখো তোমরা, আমরা শিখছিলাম 0° বা 2π, এটা হচ্ছে আমাদের π/2, এটা হচ্ছে আমাদের π, এটা হচ্ছে আমাদের 3π/2। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, এই অংশ থেকে এই অংশের মধ্যবর্তী যে ব্যবধান সেটা হচ্ছে π/2। আবার এই রেখা থেকে এই রেখার মধ্যবর্তী যে ব্যবধান বা দূরত্ব সেটা হচ্ছে π/2। এখান থেকে এখানকার যে দূরত্ব সেটা হচ্ছে π/2। আবার এখান থেকে এখানে যে দূরত্ব সেটা হচ্ছে π/2। শিক্ষার্থী, তার মানে হচ্ছে আমরা যদি π/2 পরিমাণ দূরত্ব ঘড়ির কাঁটার বিপরীত দিকে অতিক্রম করি, তাহলে এর সঙ্গে ধনাত্মক রেখা থেকে y অক্ষের ধনাত্মক রেখা বরাবর যাই। সেখান থেকে যদি আমরা আরো π/2 দূরত্ব ঘড়ির কাঁটার বিপরীত দিকে অতিক্রম করি, তাহলে আমরা x অক্ষের ঋণাত্মক দিক বরাবর চলে আসি। যদি আমরা আরো π/2 দূরত্ব অতিক্রম করি, তাহলে আমরা এই ঋণাত্মক y অক্ষ বরাবর চলে আসি। যদি আরো π/2 দূরত্ব অতিক্রম করি, তাহলে আমরা আদি অবস্থানে চলে যাই, যাকে বলা হয় x অক্ষের ধনাত্মক দিক। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে কোনো একটি গতিশীল বস্তু কণাকে যদি আমরা এই কোয়াড্রেন্টের মধ্যে 4π/2 পরিমাণ দূরত্ব অতিক্রম করাই, দ্যাট মিনস 2π দূরত্ব অতিক্রম করাই, তাহলে বস্তুটি আদি অবস্থানে ফিরে আসে, অর্থাৎ x অক্ষের ধনাত্মক দিকের সাথে তার অবস্থানটি মিলে যায়। তো প্রিয় শিক্ষার্থী, তো আমি এখন তোমাদের সাথে যা শেয়ার করতে চাইতেছি সেটা হলো খুব সুন্দর একটি বিষয়, আমি তোমরা সবাই বুঝতে পারবো আশা করি। তো প্রিয় শিক্ষার্থী, যদি আমাদের দেওয়া থাকে 11π/2 এর অবস্থান কোন রেখায় হবে, কোন রেখা বরাবর হবে, আমরা কিভাবে বুঝবো? প্রিয় শিক্ষার্থী, এই 11π/2 এই সংখ্যাটিকে আমরা প্রথমে এই 11 নামে যে সংখ্যাটি আছে এটাকে আমরা 4 দিয়ে ভাগ করবো। 4 দিয়ে যদি আমরা ভাগ করি 11 কে, তো দেখো করলে কত পাই, 4 × 8, আমাদের 3 থাকে এখানে। তো প্রিয় শিক্ষার্থী, তার মানে হচ্ছে আমাদের এই π/2 অংশটা আছে 8 বার। π/2 যদি আমরা 8 বার লিখি, π/2 4 বারে একবার আবর্তন করে, আবার 4টি π/2 এ আরো একবার আবর্তন করে, তাহলে এই আবর্তনের মধ্যে আমাদের 8π/2 চলে গেছে। শিক্ষার্থী, আমাদের আরো 3 যে অবশিষ্ট আছে, আমরা যদি এটাকে এক পা ঘুরাই 4π/2 চলে যায়, যদি আরো একবার আবর্তন করাই আরো 4π/2 চলে যায়, তাহলে আমাদের 11π/2 মিলতে আরো 3টি π/2 দরকার হয়। তার মানে এখানে আছে আমাদের 3π/2। তো প্রিয় শিক্ষার্থী, এই অংশ মানে 0°, এই অংশ মানে 0°, তাহলে আমাদের থাকছে এখানে 3π/2। তার মানে হলো আমাদের এই রেখাটা এখন আমাদের আবর্তন করে দেখাই যে প্রথমে এক পা ঘুরছে, তারপর আবার এক পা ঘুরছে, তারপরে তৃতীয়বার এসে এই রেখার সাথে মিলে গেছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে 11π/2 ইকুয়াল আমরা লিখতে পারি 3π/2। প্রিয় শিক্ষার্থী, এরপরে অনুরূপভাবে যদি আমরা 5π/2 আলোচনা করি, তো 5π/2 সম্পর্কে আমরা আলোচনা করলে আমরা প্রথমে লিখতে পারবো এইভাবে, আমরা প্রথমে লিখি 4π/2।
জানো যে পাই ভাগ 2 মানে হচ্ছে এক সমকোণ, তাকে আমরা 4 দ্বারা গুণ করি, তাহলে 4 সমকোণ। 4 সমকোণ মানে হচ্ছে এই পুরো গতিপথ একবার আবর্তন করে। এরপরে এখানে আমাদের 4 পাই বাই 2 চলে গিয়েছে, যেহেতু 5 পাই বাই 2 আছে, তাহলে আমাদের এখানে আরো 3 পাই বাই 2 আছে। তো শিক্ষার্থী এখান থেকে আমরা আরো কত দূর করলে এই রেখায় চলে আসবো, তাহলে আমরা এই রেখাটাকে বলতে পারি 5 পাই বাই 2 এর রেখা। শিক্ষার্থী এরপর আছে আমাদের 14 পাই বাই 2। তো শিক্ষার্থী এই অংশটা যদি আমরা একটু ভেঙে লিখি, দেখো আমরা এই অংশটা ভেঙে লিখতে পারি 14 পাই বাই 2, আমরা ভালো লিখতে পারি 4 পাই বাই 2 প্লাস 4 পাই বাই 2 প্লাস 4 পাই বাই 2 প্লাস 2 পাই বাই 2। শিক্ষার্থী 4 পাই বাই 2 মানে হলো একবার আবর্তন করছে, আবার 4 পাই বাই 2 আবার একবার আবর্তন করছে, তারপর আছে আবার আমাদের 4 পাই বাই 2 আরো একবার আবর্তন করছে। এরপরে হলো 2 পাই বাই 2 মানে হলো এখান থেকে শুরু করে এই রেখা চলে আসে। শিক্ষার্থী আমরা এই রেখা থেকে লিখতে পারি 14 পাই বাই 2। শিক্ষার্থী এরপর আছে আমাদের 8 পাই। যদি আমরা 8 পাইকে একটু ভেঙে বিশ্লেষণ করি তাহলে আমরা যা পাবো, তোমরা একটু লক্ষ্য করো, সেক্ষেত্রে আমরা পাবো আমরা জানি 2 পাই মানে 360 ডিগ্রি। এখান থেকে এই পুরো দূরত্বকে আমরা 2 পাই বলতে পারি, 2 পাই। তো একবার আবর্তন করছে, আবার আমরা আসলে 8 পাই, আবার আমরা আবর্তন করাই আরো পাই 2 পাই। যদি আমরা আবার আবর্তন করাই সেখানে আমরা পাই আবারও 2 পাই। যদি আমরা আরো একবার আবর্তন করাই তাহলে আমরা আরো 2 পাই পাই। তো শিক্ষার্থী সবগুলো যোগ করে আমরা পাই 8 পাই। তো 8 পাই মানে হচ্ছে আমাদের x হচ্ছে ধনাত্মক দিক, অর্থাৎ 0 ডিগ্রি 2 পাই, এটাকে আমরা লিখতে পারি 8 পাই। তো শিক্ষার্থী যদি পাইকে জোড় সংখ্যা দ্বারা গুণ করা হয়, পাইকে যদি আমরা জোড় সংখ্যা দিয়ে গুণ করি, পাই ইনটু জোড় সংখ্যা, তাহলে আমরা লিখতে পারবো x অক্ষের ধনাত্মক দিক। শিক্ষার্থী যদি আমরা পাইকে বিজোড় সংখ্যা দিয়ে গুণ করি, বিজোড় সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে আমরা যেই মান পাবো সেটি হবে x অক্ষের ঋণাত্মক দিক, x অক্ষের ঋণাত্মক দিক। শিক্ষার্থী যদি আমরা এই পাই ভাগ 2 যে আছে আমাদের, পাই ভাগ 2 কে যদি আমরা 4n প্লাস 1 দ্বারা গুণ করি, 4n প্লাস 1 দ্বারা গুণ করি, যেখানে আমাদের n এর মান 0 1 2 3 স্বাভাবিক সংখ্যা হতে পারে, তাহলে আমরা পাবো y অক্ষের ধনাত্মক দিক, y অক্ষের ধনাত্মক দিক। যদি আমরা এই পাই ভাগ 2 কে 4n প্লাস 3 দ্বারা গুণ করি, যেখানে n এর মান আমাদের 0 1 2 3 আপ টু স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা পাবো y অক্ষের ঋণাত্মক দিক, y অক্ষের ঋণাত্মক দিক। শিক্ষার্থী এরপরে আমাদের এখানে বেশ কিছু কোণ দেওয়া আছে, আমরা এই কোণগুলো একটু আলোচনা করব। তো শিক্ষার্থী দেখো তোমরা আমরা এই কোণগুলো আলোচনা করি। শিক্ষার্থী আমরা এই অংশ দিয়ে আবারও দেখতেছি 2 পাই। তো এখানে আমাদের হলো পাই, পাই বাই 2, এরপর আছে আমাদের 3 পাই বাই 2। শিক্ষার্থী আমরা প্রথম এই কোণটার মান নির্ণয় করবো বা অবস্থান নির্ণয় করবো যে 420 ডিগ্রি হলে আমাদের এই কোণের অবস্থান কোন কোঅর্ডিনেটে হবে। শিক্ষার্থী এই মানগুলো নির্ণয় করার ক্ষেত্রে আমরা যদি মাথায় রাখবো সেটি হলো আমরা এই 420 ডিগ্রিকে ভাঙবো 90 ডিগ্রির মাধ্যমে। আমরা 90 ডিগ্রির সাথে যদি গুণ করি, 4 গুণ করি, তাহলে আমরা পাই 360 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি দিই, তাহলে আমরা পাই 420 ডিগ্রি। শিক্ষার্থী আমি কেমনে বুঝবো যে আমাকে 4 গুণ করতে হবে? শিক্ষার্থী এই 420 যে সংখ্যাটি আছে এটিকে যদি আমরা 9 দ্বারা ভাগ করি,
9 দ্বারা ভাগ করি তাহলে আমরা একটি দশমিক সংখ্যা পাবো। দশমিক সংখ্যার সামনে আসবে আমাদের 4.something। তো পূর্ণ সংখ্যা যা আছে সেই সংখ্যাটি আমরা এখানে গুণ করে দেব, আর অবশিষ্ট যে কোণ আছে এটা আমরা যোগ করে দেব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা শিখেছি এই পর্যন্ত দ্রুত 90 ডিগ্রি, আবার 90 ডিগ্রি, আবার 90 ডিগ্রি, আবার 90 ডিগ্রি। তার মানে 90 ডিগ্রিকে যদি আমরা 4 দ্বারা গুণ করি, এক পাক আবর্তন করে, তারপরে 60 ডিগ্রি। তার মানে হলো আমাদের করতে হবে এরকম করে ঘুরে এসে এই বরাবর 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, আমরা এইভাবে যদি রেখা যদি অঙ্কন করি আর এখানে 60 ডিগ্রি হয়, তাহলে আমাদের এইখানে যে আবর্তন আছে এই কোণ হচ্ছে 360 ডিগ্রি, আর ফার্স্ট কোয়ার্টারে আছে আমাদের 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারবো 420 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, এরপর যদি আমরা এই 750 ডিগ্রি আমরা আলোচনা করি, তাহলে আমরা আবারও একই নিয়ম অনুসরণ করব। আমাদের যে নিয়মটি আছে সেটি হলো আমরা প্রথমে এই 750 এই সংখ্যাটিকে আমরা 9 দ্বারা ভাগ করবো। 750 যদি আমরা 9 দ্বারা ভাগ করি, আমরা এখানে 8.something পাবো, 8 কিছু পাবো আমরা। তো 8 পয়েন্টের উপর আমরা যা পাবো সেটা আমাদের ধরার বিষয় হলো, আমাদের এখানে যে আমরা 8 পেয়েছি, তো এই 8 এর মাধ্যমে আমরা আসলে এখানে 90 ডিগ্রিকে গুণ করবো। আমরা লিখবো 750 ডিগ্রি, এটা আমাদের ভেঙে লিখি। আমরা লিখতে পারি 90 ডিগ্রি ইন্টু 8, 720 ডিগ্রি প্লাস আমরা 30 ডিগ্রি যদি লিখি, তাহলে আমরা এর মধ্যে পেলাম। শিক্ষার্থী, 90 ডিগ্রি একবার যদি হয়, একটি কোয়ার্টার অতিক্রম করে 8 হলে 8 বার অতিক্রম করছে, 8টি বার অতিক্রম করা মানে হলো এই পথটি দুইবার অতিক্রম করছে। একবার হলো 4 × 90, আরো একবার অতিক্রম করে তাহলে আবার হলো 4 × 90। এরপর আমাদের আছে 30 ডিগ্রি, তাহলে আমরা এটা 30 ডিগ্রি পরিপূর্ণ করি, তাহলে এটি হচ্ছে আমাদের রেজাল্ট। এই রেখাটাকে আমরা লিখতে পারি 30 ডিগ্রি অথবা 750 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, তো অনুরূপভাবে আমরা মাইনাসের মানগুলো নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, যদি আমরা মাইনাসের মানগুলো নির্ণয় করি, তাহলে তোমরা জানো যে কোণ যখন মাইনাস হয় তখন আমাদের ত্রিভুজের কোণগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করতে হয়, ঘড়ির কাঁটার দিকে আবর্তন করাইতে হয়। তো আমাদের -65 এই কোণটাকে আমরা একটু বিবেচনা করি, আমরা লিখতে পারি -65 650 ডিগ্রি। তো আমরা এটাকে লিখতে পারি এইভাবে -90 ইন্টু 7 630 ডিগ্রি প্লাস আমরা লিখতে পারি 20 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা তোমরা একটু লক্ষ্য করো। তো আমাদের এখানে আছে 90 ডিগ্রিকে 7 বার গুণ করছি। আমরা যদি ঘড়ির কাঁটার দিকে এবার আবর্তন করাই, যেহেতু মাইনাস চিহ্ন আছে, ঘড়ির কাঁটার দিকে আবর্তন করাইতে হবে। তো এই আবর্তন আমাদের চলে গেছে 4 × 90 ডিগ্রি, আমাদের 7 × 90 ডিগ্রি। আমরা এখানে আবার এখান থেকে এই দিকগুলো আবর্তন করাই, তাহলে এই অবস্থাটি হচ্ছে আমাদের 3 × 90 ডিগ্রি, তাহলে আমাদের 7 × 90 ডিগ্রি চলে গেছে। এরপরে আরো 20 ডিগ্রি আছে, আমাদের সামনে আরো 20 ডিগ্রি অতিক্রম করতে হবে। তাহলে আমরা যে অবস্থানটি পেয়েছি এটি হচ্ছে আমাদের -650 ডিগ্রি, 650 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমার আজকের আলোচনা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। পরবর্তী টিউটোরিয়ালে আমি তোমাদের বিভিন্ন কোয়ার্টারে সাইন এবং কসের যে মানের পরিবর্তন হয় এগুলো নিয়ে আলোচনা করবো। এইগুলো তো ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে লেখাপড়া করো, তোমাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করে আজকের মধ্যে এই পর্যন্ত শেষ করছি। খোদা হাফেজ।